যাচ্ছেন এখান থেকে বেশ কিছু ফাইল আপনি কে যদিও দেখুন, মমতা ব্যানার্জি যেটা করেছেন আমাদের ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। জেনে রাখুন, এই অপারেশনটা স্টার্ট করেছে ভোট সভা থেকে। আমি মনে করি এটা ক্রাইম। উনি দেখান না যে কেউ যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকে, রাজনৈতিক দলের হয়ে কাজ করে, এমনকি রাজনৈতিক দলের নেতা হয়, তার কাছে ইডি বা সিবিআই এরা যেতে পারবেন না। এরকম আইন কোথায় এসে দেখিয়ে দেন, তাহলে মিটে গেল। এরকম কোনো আইন নাই। ইডির কাছে আমার আবেদন, এই ইন্টারফেরেন্স উইথ দি ইনভেস্টিগেশন, ক্রিয়েটিং অবস্ট্রাকশন উইথ দি ইনভেস্টিগেশন, এইগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট হেফাজতে নেওয়া হোক। এবং প্রথমত সংবিধানের নামে যে শপথ নিয়েছেন সেটার অবমাননা। দ্বিতীয়ত আমি তো বললাম যে ভারতীয় ন্যায় সংহিতা 238 নম্বর ধারা অনুসারে এটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। এই জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তার সাজা হওয়া উচিত। ভারতীয় সংবিধানে মাত্র একটা ধারা আছে 361, যেখানে বলা আছে যে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যখন পদে আছেন তখন তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস শুরু করা যাবে না, কিংবা আগে থাকলেও সেটা চালানো যাবে না। সিভিল কেস করলেও তাদের বিরুদ্ধে নোটিশ দিতে হবে। তাছাড়া প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, অন্য কোনো মন্ত্রীর এরকম কোনো ইমিউনিটি নেই। তারা যা করেছেন সেটা অপরাধ। কোনো পার্টি অফিসে করা যাবে না, এরকম কোনো আইন নেই। মুখ্যমন্ত্রী তদন্ত হচ্ছে সেটা কয়লা পাচারের টাকা নিয়ে। তো কয়লা পাচারে কে যুক্ত আছেন? তাহলে তার সঙ্গে তো মমতা ব্যানার্জির যে আত্মীয়তা, তো সেই জন্যে এখানে তার তৎপর হওয়ার যথেষ্ট কারণ আছে। দেখুন, আপনি তো দেখেছেন এই যে সন্দেশখালিতে পুলিশকে কীভাবে ব্যবহার করেছেন। আপনি মুর্শিদাবাদে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে এই যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যে হত্যা করা হয়েছে, সেটা কীভাবে করা হয়েছে। তো মমতা ব্যানার্জি এরকম করতেও অভ্যস্ত। তো একজন চোর তো অন্য লোককে চোর ভাববেন, একজন সাধু অন্য লোককে সাধু ভাববেন। তো মমতা ব্যানার্জির স্বভাব যেরকম, তিনি অন্য লোককে তো সেরকমই ভাববেন। এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। স্বাভাবিক, এই যে রেড হলে তাদের তো অপরাধ অনেক বেরিয়ে আসবে। তো সেইগুলো নিয়ে আলোচনা নিয়ে তিনি যেসব উল্টোপাল্টা কথা বলছেন, সেগুলো নিয়ে আলোচনা হলে ওনার সুবিধা। এখন ও ফাইলে যদি তাদের বিরুদ্ধে কিছু না থাকতো, তাহলে তিনি ফাইলগুলো নিয়ে আসতেন না। অতএব এই ফাইলে এমন কিছু ছিল যেগুলো ইডির লোকেরা জানতে পারলে তাদের অসুবিধা হতো। মুখ্যমন্ত্রী কোনো তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দেবে, তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালাবে, সেটাতে সাহায্য করার কাজ নয়। অতএব পুলিশের যে লোকেরা তাকে এটা নিয়ে আসতে সাহায্য করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হবে। আগে রেড করার মতো পরিস্থিতি যদি কেউ করে রাখেন, তাহলে ভোটের আগে রেড হবে না, এরকম কোনো আইন তো নাই। হতেই পারে তারা এরকম অবস্থা যদি সৃষ্টি না করতেন, তাহলে রেড হতো না। ইডি কলকাতা হাইকোর্টে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবিধানিক যে পদ, সেই পদের অপব্যবহার করে তিনি ইডির কাজে বাধা দিয়েছেন, ইডির তদন্তে বাধা দিয়েছেন। এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, মমতা ব্যানার্জি যেটা করেছেন আমাদের ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। অতএব ইডি ইচ্ছে করলে হাইকোর্টে না গিয়ে সরাসরি এফআইআরই করতে পারতেন। তো সেটা যে আমার ধারণা তিনি মুখ্যমন্ত্রী বলে ইডি হয়তো একটু হাইকোর্টের কোনো ডাইরেকশন পেলে তাদের সুবিধা হবে, এই জন্য দিয়েছেন। কিন্তু তিনি যা করেছেন সেটা অপরাধ। ভারতীয় সংবিধানে কি এমন কোনো নিয়ম আছে যেখানে মুখ্যমন্ত্রী নিজে ঢুকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এইভাবে বাধা দিতে পারেন? না, ভারতীয় সংবিধানে মাত্র একটা ধারা আছে 361, যেখানে বলা আছে যে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যখন পদে আছেন তখন তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস শুরু করা যাবে না, কিংবা আগে থাকলেও সেটি চালানো যাবে না। সিভিল কেস করলেও তাদের বিরুদ্ধে নোটিশ দিতে হবে। তাছাড়া প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, অন্য কোনো মন্ত্রীর এরকম কোনো ইমিউনিটি নেই। তারা যা করেছেন সেটা অপরাধ। মুখ্যমন্ত্রী বলছেন আইপ্যাক আমাদের দলের হয়ে কাজ করে, এখানে এসে গেল। এখন স্যার প্রশ্ন উঠছে, আইপ্যাক যদি ওনাদের দলের হয়ে কাজ করে তখন তিনি ছড়ে যাচ্ছেন, কিন্তু তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর বাড়িতে যখন ইডি সিবিআই গিয়েছে, কিন্তু তদন্তকারী সংস্থা গিয়েছে, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা তৎপরতা দেখা যায়নি। আপনার প্রশ্নের একাধিক ভাগ আছে। পার্থ চ্যাটার্জির বাড়িতে তো গিয়েছিলেন। পার্থ চ্যাটার্জি ওনার খুব নিকটাত্মীয় ছিলেন। তার ফোন তোলে নিয়ে এমন অভিযোগ সামনে এসেছিল। হ্যাঁ, অত তোলেননি। কিন্তু এটা যে তদন্ত হচ্ছে সেটা কয়লা পাচারের টাকা নিয়ে। তো কয়লা পাচারে কে যুক্ত আছেন? তাহলে তার সঙ্গে তো মমতা ব্যানার্জির যে আত্মীয়তা, তো সেই জন্যে এখানে তার তৎপর হওয়ার যথেষ্ট কারণ আছে। মোহাম্মদ সেলিম তিনি প্রশ্ন তুলেছেন যে এই আইপ্যাক কলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হতে পারে। এই বিষয়টা আপনি মানছেন? দেখুন, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমি প্রমাণ না পেয়ে এটা বলবো না। হতে পারে, নাও হতে পারে। সত্যি কি সেটা এরা যা তদন্ত করছে, তদন্ত যদি বেরিয়ে আসে তখন জানা যাবে।
কিন্তু স্যার এরপরেও মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এই বিজেপি সরকার ইডি সিবিআইকে ব্যবহার করে গণতন্ত্রের হত্যা করছে। আসলে গণতন্ত্রের হত্যা কি করছে? দেখুন, আপনি তো দেখেছেন এই যে সন্দেশখালিতে পুলিশকে কীভাবে ব্যবহার করেছেন। আপনি মুর্শিদাবাদে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে এই যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যে হত্যা করা হয়েছে, সেটা কিভাবে করা হয়েছে। তো মমতা ব্যানার্জি এরকম করতেও অভ্যস্ত। তো একজন চোর তো অন্য লোককে চোর ভাববেন, একজন সাধু অন্য লোককে সাধু ভাববেন। তো মমতা ব্যানার্জির স্বভাব যেরকম, তিনি অন্য লোককে তো সেরকমই ভাববেন। এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তিনি বলছেন বিজেপি এই ইডি সিবিআইকে ব্যবহার করে আমার দলীয় যে সমস্ত তথ্য নথি এই সমস্ত নিজেদের আয়ত্তায় নেওয়ার জন্য এই সমস্ত পদক্ষেপ করছে। এটা কতটা যুক্তিযুক্ত? একদমই যুক্তিযুক্ত নয়। উনি দেখান না যে কেউ যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকে, রাজনৈতিক দলের হয়ে কাজ করে, এমনকি রাজনৈতিক দলের নেতা হয়, তার কাছে ইডি বা সিবিআই এরা যেতে পারবেন না। এরকম আইন কোথায় এসে দেখিয়ে দেন, তাহলে মিটে গেল। এরকম কোনো আইন নাই। তিনি একদম শটান এসে তিনি ঢুকে গেলেন আইপ্যাকের যে কর্ণধার তার বাড়িতে, এবং তিনি নিজে একটা হার্ড ডিস্ক এবং সবুজ ফাইল তিনি সঙ্গে নিয়ে এলেন। তিনি মানে কিভাবে এই কাজটা করতে পারেন? একজন মুখ্যমন্ত্রী পদে আছেন তিনি, সেটা কি মাথাতেই তিনি প্রথমত সংবিধানের নামে যে শপথ নিয়েছেন সেটার অবমাননা। দ্বিতীয়ত আমি তো বললাম যে ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারা অনুসারে এটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। এই জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তার সাজা হওয়া উচিত। রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ পুলিশ কর্তা তারা সেখানে উপস্থিত আছেন। এই বিষয়টা কি আদৌ? দেখুন, যদি কারো এলাকায় ঘটনাটা ঘটে তো কী হয়েছে সেটা দেখার জন্য তারা যেতে পারেন, কিন্তু তারপরে মমতা ব্যানার্জিকে এই ফাইল সরাতে বা অন্য জিনিসপত্র সরাতে যদি সাহায্য করেন, তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে। এইখান থেকে কি সেফ সাইড খেলতে মনোজ ভার্মা তার আইপ্যাকের কর্ণধারের বাড়িতে গেলেন, কিন্তু সল্টলেকে এলেন? মনোজ ভার্মা তো কলকাতার পুলিশ কমিশনার, তো সল্টলেক তো ওনার এলাকার মধ্যে নয়। সেই জন্য তিনি আসেননি। হ্যাঁ, তো সে ওখানে গেলে তো প্রশ্ন উঠবে প্রশ্ন তিনি ওখানে কী জন্য গিয়েছিলেন। তো আর এটা কলকাতা পুলিশ এলাকা বলতে পারো যে কি হচ্ছিল, আমি সেটা দেখার জন্য গিয়েছিলাম, আমি দেখার পর চলে এসেছি, তাহলে তো তাকে কোনো দোষ দেওয়া যাবে না। বিরোধীরা অভিযোগ তুলছে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর ইস্যু ছাড়া তার কাছে আর কোনো ইস্যুই নেই, তিনি খামোখাই এই সমস্ত ইস্যু সামনে এনে একটা আবহাওয়া গরম করার চেষ্টা করছেন। স্বাভাবিক, এই যে রেড হলে তাদের তো অপরাধ অনেক বেরিয়ে আসবে, তো সেইগুলো নিয়ে আলোচনা নিয়ে তিনি যেসব উল্টোপাল্টা কথা বলছেন সেগুলো নিয়ে আলোচনা হলে ওনার সুবিধা। স্যার, মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রীকে আমরা দাবি করতে শুনেছি এসএসসি পশ্চিমবঙ্গের থেকে স্বচ্ছ আর কোথাও নেই। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় দাবি করেন স্বচ্ছতার কোনো প্রশ্ন উঠবে না পশ্চিমবঙ্গে, কিন্তু তিনি যে ফাইলগুলি নিয়ে বেরিয়ে গেলেন, গাড়িতে চাপিয়ে হাজারো ফাইল তিনি নিয়ে বেরিয়ে গেলেন, এই ফাইলে এমন কি থাকতে পারে? এখন ও ফাইলে যদি তাদের বিরুদ্ধে কিছু না থাকতো তাহলে তিনি ফাইলগুলো নিয়ে আসতেন না। অতএব এই ফাইলে এমন কিছু ছিল যেগুলো ইডির লোকেরা জানতে পারলে তাদের অসুবিধা হতো, এইটাই সাধারণ লোক ধারণা করবে। না হলে কেন উনি ফাইলগুলো নিয়ে পালিয়ে আসবেন? তিনি একদম যে পুলিশ তাদের ঘেরারোপে গেলেন, একদম যুদ্ধ মানে বলা চলে যুদ্ধ পরিস্থিতিতে তিনি সেখানে গেলেন, এইভাবেই মুখ্যমন্ত্রী। দেখুন, পুলিশের লোকদের মুখ্যমন্ত্রীরা নিরাপত্তা দিয়ে কাজ, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো তদন্তকারী সংস্থার তদন্তে বাধা দেবে, তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালাবেন, সেটাতে সাহায্য করা কাজ নয়। অতএব পুলিশের যে লোকেরা তাকে এটা নিয়ে আসতে সাহায্য করেছেন তাদের বিরুদ্ধে মামলা হবে। আপনি একদম প্রথম দিকে বলছিলেন যে পশ্চিমবঙ্গ বলে ইডি সিবিআই তারা থানায় না গিয়ে সোজা হাইকোর্টে গিয়েছে। অন্য রাজ্য হলে কি প্রথমে এফআইআর করা হতো? আইন তো বলছে এফআইআর হবে। এফআইআর না আমি হলে তো কোর্টে বলছি হয়ে- 238 নম্বর ধারা আপনি দেখে নিন বিএনএসের। আগে এটা 204 নম্বর ধারা ছিল ইন্ডিয়ান পেনাল কোডের। তো এখন 238 নম্বর ধারাতে এ বি সি 3টে উপধারা আছে, সেখানে বলা আছে যে কোন রকম অপরাধে প্রমাণ লোপাট করলে কীরকম সাজা হবে। আরেকটা প্রশ্ন বারবার উঠে আসছে স্যার, ইডি সিবিআই যখনই কোনো জায়গায় রেড মারতে যায় তো তারা যথেষ্ট পরিকল্পিতভাবে একদম ফোর্স নিয়ে যায়, কিন্তু এইখানে তো সেই রকম পরিস্থিতি কিছু দেখা গেল না। না, তাদের সঙ্গে দেখুন কেন্দ্রীয় বাহিনী কিছু থাকবে, এবং সঙ্গে সঙ্গে তারা দেখুন যে লোকাল থানায় তারা খবর দিয়ে থাকবেন, এবং খবর না দিলে এত তাড়াতাড়ি যে পুলিশ কমিশনার বা পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী হতে তারা হয়তো এত তাড়াতাড়ি খবর পেতেন না। অতএব তারা নিশ্চিতভাবে খবর দিয়েছেন। আরেক শ্রেণীর লোক প্রশ্ন করছে যে এই যে ভোটের আগেই বিভিন্ন জায়গায় রেড মারা, তদন্ত করা, এটা নিছক একটা রাজনৈতিক চাপানো, তো তাছাড়া আর কিছুই না। আমাদের দেশের আইনে আমি এরকম কিছু পড়িনি যে ভোটের আগে রেড করা যাবে না।
বা কোনো পার্টির অসুবিধা হবে বলে তখন রেড করা যাবে না, এরকম আমার জানা নেই। বা কোনো পার্টি অফিসে করা যাবে না? কোনো পার্টি অফিসে করা যাবে না এরকম কোনো আইন নেই। মুখ্যমন্ত্রী যেটা সোজাসুজি অভিযোগ করছেন। এক শ্রেণীর মানুষেরা প্রশ্ন তুলছে এই ভোটের আগে বিভিন্ন জায়গায় রেড করা এটা শুধুমাত্র রাজনৈতিক চাপানোতর ছাড়া আর কিছুই নয়। তো ভোটের আগে রেড করার মতো পরিস্থিতি যদি কেউ করে রাখেন তাহলে ভোটের আগে রেড হবে না এরকম কোনো আইন তো নাই। হতেই পারে, তারা এরকম অবস্থা যদি সৃষ্টি না করতেন তাহলে রেড হতো না। ধন্যবাদ স্যার।